আসসালামু আলাইকুম টু অল ওয়ান্স এগেইন। আজকে আমরা আমাদের ব্যাংকিং রিলেশনশিপ এন্ড ট্রেজারি ম্যানেজমেন্টের ক্লাস শুরু করেছি। এই ধরনের সাবজেক্ট সাধারণত কোনো প্রফেশনাল ইনস্টিটিউটে বা অন্য কোথাও করানো হয় না, একাডেমিক ইনস্টিটিউট নাই। যেহেতু আমরা সিএফও কোর্সটা মোস্টলি প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করি যে ফাইন্যান্সের স্পেশালি ম্যানেজার এন্ড অ্যাবভ পজিশনগুলোর জন্য কোন স্কিলগুলো প্রয়োজন হয় এবং প্র্যাকটিক্যালি আমরা জবে যেগুলো ফেস করি সেগুলোই আনার চেষ্টা করি। লাইক আপনি দেখেছেন যে আমরা কোম্পানি সেক্রেটারিয়াল সেশনটা আপনারা করবেন এখন, এর আগে যেটা করেছেন এক্সেল, ট্যালি, এসএপি, আইএফআরএস, আইএস, বিজনেস প্ল্যানিং এন্ড কস্টিং এর কাজ করেছি আমরা। তো এইগুলোর উদ্দেশ্য হচ্ছে টু বি ভেরি অনেস্ট যে হচ্ছে যে প্র্যাকটিক্যালি কি হয়। তো এইটা একটা এরিয়া, দিস ইজ এরিয়া যে ব্যাংকিং রিলেশনশিপ এন্ড ট্রেজারি ম্যানেজমেন্ট, যেটি হচ্ছে যে আমার কাছে মনে হয় যে একজন সিএফওর একটা মেজর রোল, স্পেশালি লোকাল কোম্পানিগুলো। এমএনসি গুলোতে সাধারণত ব্যাংক লোন প্রয়োজন হয় না। এমএনসি কোম্পানিগুলো সাধারণত তাদের প্যারেন্টের থেকে টাকা পায় এবং লোকাল ব্যাংক থেকে লোন নেই বললেই চলে। বাট সমস্ত লোকাল বড় কোম্পানিগুলো, ছোট কোম্পানিগুলো তাদের মোস্টলি হচ্ছে আমাদের দেশে প্রাইভেট ইকুইটি খুব একটা জনপ্রিয় না, প্রাইভেট ইকুইটি নেই বললেই চলে, ভেঞ্চার ক্যাপিটালও খুব কম। স্টক মার্কেটেও আমাদের হচ্ছে যে প্রায় 1,80,000 পাবলিক এবং প্রাইভেট লিমিটেড কোম্পানির ভিতরে অনলি 350টা কোম্পানি লিস্টেড। সো অ্যাপার্ট ফ্রম দিস ফাইন্যান্সিং এর জন্য মোস্টলি ব্যাংকে যেতে হয়, ব্যাংকের বাইরে আমাদের বিজনেস চলে না বললেই হয়। স্পেশালি যারা কোনো ফান্ডেড লোন নাও নিয়ে থাকে কিন্তু তারা দেখা যায় যে এলসি এবং এই কাজগুলো তাদের করতেই হয়। তো আমাদের এখানে অনেকেই আছে, মাজেদুল সহ অনেকেই দেখা যাবে যারা হচ্ছে যে প্র্যাকটিক্যালি অনেক কাজ করছে সিনিয়র, আবার যারা হচ্ছে যে ফ্রেশার কিন্তু ফাইন্যান্সের অনেক এক্সপার্ট হয়ে গেছে, অনেক এসিপি, আইএফআরএস এগুলোর উপর খুব সিরিয়াস। আমি তার রেসপন্স বিভিন্ন জায়গায় দেখি, এখানে ইউসুফ আছে, আব্দুর রাজ্জাক আছে, অনেকে কাজ করছে। আমি চেষ্টা করব এই সাবজেক্টটার অনেক ইনসাইট দেওয়ার জন্য, এবং আমি এবার কোম্পানি সেক্রেটারিয়াল এবং এই ব্যাংকিং রিলেশনশিপ এন্ড ট্রেজারি ম্যানেজমেন্ট এই দুইটা সাবজেক্টের ক্লাসটা আমি নিব। এর বাইরে ইন্টারনাল অডিট এবং হচ্ছে আরো একটা সাবজেক্ট আছে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং। ইন্টারনাল অডিট হয়তো খুব একটা নেওয়ার সুযোগ থাকবে না, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর একটা দুটা ক্লাস দিব, কারণ এই সেমিস্টারের পরেই আপনার ফাইনালটা শেষ হবে। সেই জন্যই আমি পার্সোনালি একটু মনে হচ্ছে যে এবছর যদিও আমার এঙ্গেজমেন্ট অন্য অন্য জায়গায় একটু বেশি, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন গতকাল কি ইনস্টিটিউট অফ কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস এর যে বাজেটের প্রেস রিলিজ করেছে, প্রেস কনফারেন্স করেছে, সেখানে আই ওয়াজ দ্য কি নোট স্পিকার এবং আমি কথা বলেছি অন বিহাফ অফ আইসিএমএবি। আগামীকালকে ইনস্টিটিউট অফ চার্টার সেক্রেটারিজ এর একটা সিমিলার প্রোগ্রাম আছে, বাজেট রিয়াকশন, ওখানে আমি পেপার প্রেজেন্টার। তারপরের দিন আছে আবার বিএইচএসআরএম, বাংলাদেশ এইচআর সোসাইটির, ওখানেও ওদের ট্যাক্সেশনের এবার ন্যাশনাল বাজেটের উপর একটা ডিসকাশন সেশন আছে। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আপনাদের ক্লাসগুলোতে আমার ইনভলভমেন্ট থাকবে। এর বাইরে তো আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা রমনা খুদাবাসী এখানে পার্টনার ডিরেক্টররা কিছু এবং সিএম এর কিছু সিনিয়র মেম্বারও এঙ্গেজ থাকবে, স্পেশালি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর ক্ষেত্রে এবং ইন্টারনাল অডিটের ক্ষেত্রে। সেক্রেটারিয়াল ল এবং হচ্ছে ব্যাংকিং রিলেশনশিপে আমি বেশি নিব এবং একজন দুজন ব্যাংকারকে এখানে ইনক্লুড করব। সো এই হচ্ছে আমার আমাদের প্ল্যান। তো এখন আমি যদি বলি যে আমাদের কোর্সে নিশ্চয়ই আপনারা শুরুতে ভর্তির সময় অনেকদিন হয়েছে আপনাদের, তো দিস ইজ দ্য থার্ড এন্ড ফাইনাল সেমিস্টার। সো আপনারা নিশ্চয়ই বসিয়ারটা আপনাদের সামনে আছে, বাট তারপর আমি একটু রিক্যাপ করি। সেটা হচ্ছে আমরা ব্যাংকিং রিলেশনশিপ এন্ড ট্রেজারি ম্যানেজমেন্টের যে জিনিসগুলো দেখবো সেটা হচ্ছে হাউ টু অ্যাপ্রোচ দ্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ফর গেটিং ফাইন্যান্সিয়াল ফ্যাসিলিটিস। একটা ব্যাংক অথবা নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনসে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন এবং অ্যাপ্লিকেশনের ফরম্যাট, এইগুলো আমরা আপনাদেরকে শেয়ার করব। হাউ টু প্রিপেয়ার প্রজেক্ট প্রোফাইল এন্ড রিলেটেড ডকুমেন্টস, একটা লোন করতে গেলে হচ্ছে যদি প্রজেক্ট লোন হয় প্রজেক্ট প্রোফাইল করতে হয়। হাউ টু গেট ক্রেডিট রেটিং রিপোর্ট, আমরা জানি যে ব্যাংকিং লোন নিতে গেলে ক্রেডিট রেটিং রিপোর্ট ম্যান্ডেটরি করা হয়েছে বেশ কয়েক বছর, অ্যাটলিস্ট গত 12 বছর। তো সেই ক্রেডিট রেটিং রিপোর্টটা কিভাবে করতে হয়, কি কি রিপোর্ট সাবমিট করতে হয়, রেটিং এর মানে কি, একটা রেটিং প্র্যাকটিক্যালি আমরা শেয়ার করব। পিরিয়ডিক্যাল রিনিউয়াল অফ দ্য ক্রেডিট ফ্যাসিলিটিস, দেখা যায় যে একবার ক্রেডিট ফ্যাসিলিটিস নিলেই হয় না, ইয়ারলি যে রিনিউয়াল হয় সেই সময় কি কি ডকুমেন্টেশন থাকে। হাউ টু মেইনটেইন ডেইলি ক্যাশ বাজেট, এটাও একটা ইম্পর্টেন্ট, বিকজ এই ব্যাংকিং রিলেশনশিপের সাথে এটা ইম্পর্টেন্ট। এর সঙ্গে আছে প্রিপারেশন অফ রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, প্রিপারেশন অফ রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট থাকবে এখানে। প্রিপারেশন অফ ভেরিয়াস ট্রেজারি রিপোর্ট গুলো কেমন হয়
ট্রেজারি রিপোর্টটা কি কি রিপোর্ট দেখে ম্যানেজমেন্টকে সাবমিট করতে হয়, এই জিনিসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। সো এই হচ্ছে আমাদের মূলত ব্রডার আসপেক্টে আমাদের সিলেবাসের কন্টেন্ট। এর ভিতরে প্রত্যেকটা এখানে যে 7টা আছে এর ভিতরে অনেক সাব থাকবে, এবং আমরা এই ইন্টারনাল অডিট সাবজেক্টের ক্লাস একটা দুটো কমিয়ে সম্ভবত এখানে বাড়াতে হতে পারে, বিকজ আমার কাছে এই সাবজেক্টটা এবং সেক্রেটারিয়াল লটা এবং রিপোর্টিংটা এই তিনটা বেশি ইম্পর্টেন্ট মনে হয়। যারা ইন্টারনাল অডিটে কাজ করবেন না, যারা ইন্টারনাল অডিটে কাজ করবে তাদের জন্য ওই সাবজেক্টটা মোর ইম্পর্টেন্ট, বাট সবার জন্য একটু হয়তো কম্পারেটিভলি 4টার ভিতরে একটু কম এমফাসিস আমি দিব। সো ফার এই সিলেবাসের উপরে আপনাদের যদি কোনো যদি কোনো জিজ্ঞাসা থাকে, বা এই যে আমি শুধুমাত্র সিলেবাসটা শেয়ার করলাম এ ব্যাপারে যদি কোনো কথা থাকে তাহলে আপনারা বলতে পারেন। এটা এরপরে আমি টপিকসে ঢুকে যাব। এনিওয়ান প্লিজ, বোঝা গেছে কিনা আমি কি বলতে চাচ্ছি এখানে? এনিওয়ান যারা একদমই কথা বলেন নাই? জি স্যার, বুঝতে পারছি। বুঝছেন? জি স্যার। এখানে কেউ কেউ আছে হয়তো এই কাজগুলো করেছেন, যেমন আরিফ আছে, তারপরে হচ্ছে সাইয়দুল মুরসালিন, ওরা এই কাজগুলোই করে। হ্যাঁ, ইভেন আমাদের এখানে সিএফও কোর্সের সেকেন্ড ব্যাচের ইউসুফ আছে, ও এই কাজে করে, আমি জানি আর কি। তো আমিও করেছি এগুলো। আপনিও করেছেন? প্রোফাইলটা লাগে খুব, এটা আমি কয়েকটা করছি, কিন্তু আমার ভালো নাই না স্যার, আপনার কাছ থেকে শিখতে হবে ভালোভাবে আর কি, করে নিছি আর কি ব্যাংকের জন্য। ফাইন, থ্যাংক ইউ। সো আমরা তাহলে শুরু করি। সো আমরা সিলেবাসটা অ্যাট লিস্ট, কারো কোনো ডাউট নাই যে সিলেবাসের কন্টেন্ট কি হবে। এরপরে আমি প্রথমেই এই যে লোন কেন প্রয়োজন হয়, ব্যাংক লোন কি, এখানে একটা বিষয় কাজ করে, সেটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল। এই ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টের একটা শুরু আমি করতে চাচ্ছি। সো আমি সিলেবাসের শেয়ারটা সরিয়ে ফেললাম। এখন আমি যাচ্ছি হচ্ছে আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট। হোয়াট ইজ ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট? এবারে স্লাইডটা দেখা যায়, আপনারা দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার। জি স্যার। ওকে, আমি এখান থেকে না করে স্টপ শেয়ারিং করে দাও এক সেকেন্ড। ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট। ওকে, ওয়ার্কিং ক্যাপিটাল আগে আসলে আমাদের ব্যাংকিং রিলেশন সম্পর্কে একটু বুঝতে হবে। সো ব্যাংকিং রিলেশনটা আগে বুঝি, তারপর ওয়ার্কিং ক্যাপিটালে যাব। সো এখন আরেকটা স্ক্রিন দেখা যাচ্ছে তো না? দেখা যায় অনেক? ওকে। সো আমরা আমাদের আজকের টপিকস হচ্ছে, যেটা আজকের ক্লাসের টপিকস, সেটা হচ্ছে যে ব্যাংকিং রিলেশনশিপ এন্ড ট্রেজারি ম্যানেজমেন্ট। সো অ্যাজ ইউজুয়াল আমি শফিকুল আলম, আমি একজন ফেলো চার্টার অ্যাকাউন্টেন্ট, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, চার্টার সেক্রেটারি। সো আমি কারেন্টলি প্র্যাকটিসিং চার্টার অ্যাকাউন্টেন্সি করছি, বাট তারও আগে প্রায় 16-17 বছর ইন্ডাস্ট্রিতে কাজ করেছি। সো সেই জায়গা থেকে আমার কোর রেসপন্সিবিলিটি লাস্ট আমার জবের একটা সার্টেন পোর্শন আমি কিন্তু এই ব্যাংকিং রিলেশনশিপের উপরে কাজ করেছি। এখানে সাবজেক্টের দু একটা টপিকস দিয়ে একজন কোর ব্যাংকারকে আমি ইনক্লুড করবো, বাট আমার এক্সপিরিয়েন্স থেকে আমি একটু আপনাদের শেয়ার করি। আসলে আপনার আমাদের এই সাবজেক্টটা ব্যাংক রিলেশনশিপের সাথে ট্রেজারি ম্যানেজমেন্ট ইজ হিউজ একটা কানেকশন আছে। সো ট্রেজারি ম্যানেজমেন্টটা আগে আমাদের বুঝতে হবে যে হোয়াট ইজ ট্রেজারি ম্যানেজমেন্ট। ট্রেজারি ফোকাস অন দ্য ম্যানেজমেন্ট অফ মানি এন্ড ফাইন্যান্সিয়াল রিস্ক ইন দ্য বিজনেস। সো আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি যে একটা অর্গানাইজেশনের যদি সিএফও কে একটা নৌকার মাঝি ধরা হয়, যদি একটা অর্গানাইজেশনের অথবা একটা অর্গানাইজেশনের আপনার যদি হচ্ছে যে ব্লাড সার্কুলেশন ধরা হয়, সেটি হচ্ছে এই ট্রেজারি ম্যানেজমেন্ট। বিকজ আমাদের শরীরে যেমন রক্ত যদি শূন্যতা হয়, রক্ত বন্ধ হয়ে যায়, সবকিছু যেমন স্থবির হয়ে যাবে, তেমনি আমাদের হচ্ছে ট্রেজারি যে ফাংশনটা, এই ফাংশনের প্রপারলি যদি ব্লাড ফ্লোর মতো কাজ না করে, তাহলে কিন্তু আমরা খুব বিপদে পড়ে যাব। আমরা কিন্তু কোনোভাবেই আর কি করতে পারবো না, আমরা আমাদের অর্গানাইজেশন গুলো নষ্ট হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। বাংলাদেশের কনটেক্সটে অ্যাট লিস্ট আমি আপনাদেরকে বলতে পারি যে আমি অনেকগুলো কোম্পানির উদাহরণ দিতে পারবো যারা হচ্ছে তাদের অর্গানাইজেশন বিপদে পড়ে গেছে। কেন জানেন? অনলি তাদের ট্রেজারি ম্যানেজমেন্ট ঠিক ছিল না, তাদের হচ্ছে যে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট ঠিক ছিল না। তারা হয়তো বিজনেস করেছে, বাট ব্যাংক ফাইন্যান্সের যেটুকু প্রপার
বাড়ানো দরকার প্রপারলি বাড়াতে পারেনি, অথবা ক্যাশ ফ্লো যে ইম্পর্টেন্স এটা তারা দেয়নি। সো যে কারণে অনেক অর্গানাইজেশন বিজনেস ভালো ছিল। আমি একটা অর্গানাইজেশন নিয়ে বেশ কিছুদিন কাজ করেছি, আপনার অর্গানাইজেশনের নাম শুনেছেন কিনা, ম্যাক্রো ক্যাবেল নামে একটা কোম্পানি ছিল, কেউ কি নাম শুনেছেন ম্যাক্রো ক্যাবেল? একটা এই যে ক্যাবেল কোম্পানি, কেউ কেউ নাম শুনেছেন? এনিওয়ান না স্যার। বাই এনি চান্স? শোনেন নাই না? আচ্ছা, যদি না শুনে থাকেন আমি এটা এক্সাম্পল হিসেবে ইউজ করতে পারি, কোনো অসুবিধা নেই, বিকজ এটা পত্রিকা অনেকবার আসছে, এই জন্য উদাহরণটা দিতে পারি। ম্যাক্রো ক্যাবেল একটা কোম্পানি, যে কোম্পানিটা হচ্ছে আমরা যে তারগুলো ইউজ করি, ইলেকট্রিক্যাল ওয়্যার ইউজ করি, ম্যাক্রো ক্যাবেল একটা কোম্পানি ছিল যারা হচ্ছে খুবই চমৎকার একটা ফায়ার রেডিয়েন্ট, মানে আগুন ধরবে না এরকম তার ক্যাবেল বের করেছিল। তাদের ম্যানেজমেন্টও ভালো, ফ্যাক্টরি সুন্দর, আমি ফ্যাক্টরিতে একাধিকবার ভিজিট করেছি। সেই ফ্যাক্টরিটা হঠাৎ করে বিক্রি সার্কুলার আসলো, আমাদের কাছে অনেকগুলো ব্রোকার যোগাযোগ করলো। আমি তখন সুপারস্টার গ্রুপের ফাইন্যান্স ডিরেক্টর, 2016 এর কথা বলছি, তখন আমরা ফ্যাক্টরি ভিজিট করলাম। সো আমি অনেক অ্যানালাইসিস করার চেষ্টা করলাম যে এই অর্গানাইজেশনের প্রফিট মার্জিন ভালো, তখন তারা ইন্ডাস্ট্রিয়াল কিছু ক্যাবেল করে, মোস্টলি হচ্ছে ডোমেস্টিক ক্যাবেল করে, তাদের বিজনেস অনেক ভালো, কিন্তু তারা বিক্রি করে দিচ্ছে, তারা ইনস্টলমেন্ট হয়ে যাচ্ছে, ব্যাংক তাদের ডিউলি ঘোষণা করতেছে, অকশন করে দিবে। এই অবস্থায় ফ্যাক্টরি বিক্রি করার চেষ্টা করতেছে, ফ্যাক্টরি বিক্রি করতে পারছে না। কেন পারছে না? তখন আমি খবর নিয়ে জানতে পারলাম যে তারা কখনোই ক্যাশ ফ্লো নিয়ে খুব একটা চিন্তা করেনি, ট্রেজারি ম্যানেজমেন্ট নিয়ে চিন্তা করে নাই। তারা হচ্ছে যে এলসি লিমিট ফুল ইউজ করে ফেলছে, এরপরে এলসি লিমিট ইউজ করে এটাকে লোকাল ফাইন্যান্সিং, যেটাকে এলএটিআর বলে, লোন এগেইনস্ট ট্রাস্ট রিসিপ্ট, এই টার্মগুলো আপনাদের শুনতে হবে। অনেক বা অন্যরা যারা ফ্রেশার তাদের জন্য এটা ভেরি ইম্পর্টেন্ট, এই টার্মগুলো বুঝতে হবে, নোট নিয়ে নেন। আমি পরে ছোট ছোট করে আপনাদের ভিডিও বানিয়ে দিব, কারণ এই ক্লাসের একটু মিক্স আছে, কেউ কেউ হয়তো এগুলো খুব ভালো বোঝেন, যেমন আমি সালেউদ্দিনের কথা দেখলাম, লাতু সরকার দেখলাম, আরিফ, তন্ময় এবং হচ্ছে ইউসুফ, ওরা আমি জানি যে এটা খুব ভালো বুঝে যে হোয়াট ইজ এলএটিআর, বাট একদম ফ্রেশারদের জন্য কঠিন। এই জন্য এলএটিআর এর অর্থ হচ্ছে লোন এগেইনস্ট ট্রাস্ট রিসিপ্ট। সেটা হচ্ছে যে আমরা যখন এলসি করি, বাইরে থেকে ইম্পোর্ট করি, সেই প্রোডাক্টটা যখন আসে, এরপরে ওই প্রোডাক্টের এগেইনস্ট একটা ফাইন্যান্সিং প্রয়োজন হয়। এটি মূলত দুই ভাবে করা যায়। একটা হচ্ছে যে ক্যাশ অ্যাট সাইট বলে, মানে আমি প্রোডাক্টটা আসার সঙ্গে সঙ্গে ক্যাশ দিয়ে আপনার প্রোডাক্ট ছাড়িয়ে নিব, ক্যাশ অ্যাট সাইট বলে। ক্যাশ অ্যাট সাইট মানে আপনি যখনই প্রোডাক্টটা আসলো, ডকুমেন্ট আসলো ব্যাংকে, আপনি এটিকে টাকা দিয়ে ছাড়িয়ে আপনি প্রোডাক্টটা নিয়ে নিলেন, আপনার ওন ফাইন্যান্সে চলে গেল ইনভেন্টরি, এটাকে বলে ক্যাশ অ্যাট সাইট। এরপরে ব্যাংক ফাইন্যান্সের মাধ্যমেও কিন্তু এই ইয়েটা করা যায়, এই প্রসেসটা করা যায়। এই প্রসেসের আবার দুই ধরনের আছে, একটা হচ্ছে লোকাল ব্যাংক থেকে যদি কেউ লোনের মাধ্যমে এটা করে থাকে, সেটাকে বলা হয় যে এলএটিআর, লোন এগেইনস্ট ট্রাস্ট রিসিপ্ট। আর ইসলামী ব্যাংকিং সিস্টেমে আরেকটা প্রসেস ছিল, সেটি হচ্ছে আমরা ওই ওয়ার্কিং ক্যাপিটাল, তারা ব্যাংকের গোডাউন করে প্রোডাক্টটা ব্যাংকের গোডাউনে রাখতো, সেখান থেকে ডিও দিয়ে দিয়ে নেয়া, এটা আরেকটা প্রসেস। কোন একটা সময় এটা নিয়েও কথা বলবো, যদিও এই প্রসেসটা এখন খুবই কমে গেছে। আর একটা হয় ইউপাস বলি, ইউপাস। হ্যাঁ, ইউপাস হচ্ছে ফরেন লোন। এই যে লোকাল ব্যাংক থেকে যে আমি এলএটিআর নিলাম, এই এলএটিআর না নিয়ে আমরা যদি আপনার ফরেন কোনো কারেন্সিতে লোন নেই, ডলার লোন নেই, সেটাকে বলে ইউপাস। সো এই টার্মগুলো নিয়ে আমি আর একটু ক্লিয়ার আপনাদেরকে করব, আপাতত এটুকুই জানেন, বিকজ আমি যখন ট্রেজারি ম্যানেজমেন্ট করতে যে এই কথাগুলো বলতে হচ্ছে, সামনে এই টার্মগুলো বারবার আসবে, তখন আরো স্পেসিফিক টপিকস ধরে ক্লিয়ার করব। তো যেটা বলছিলাম, ওই ম্যাক্রো ক্যাবেল যখন তাদের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট নিয়ে চিন্তা করে নাই, তাদের ব্যাংকিং লোন নিয়ে চিন্তা করে নাই, তাদের ব্যাংকিং রিলেশনশিপ বলে কিছু নাই, ফলে ব্যাংকের টাকা ডিফল্ট হয়েছে এবং ব্যাংক তাদেরকে অকশনে তুলে তাদের কোম্পানিটা শেষ হয়ে গেছে, ব্যাংকও লুজার হয়েছে। বিকজ ওই যখন কোনো প্রপার্টি ব্যাংকের লোনের ডিফল্ট হওয়ার পরে সেটাকে অকশনে তোলে, তখন কিন্তু ব্যাংকও এই অকশন থেকে ফুল টাকা রিকভার করতে পারে না, মোস্ট অফ দ্য কেসে ব্যাংকের লস হয়। সোফার আমি যে কথাগুলো বললাম, এমন কেউ আছেন যে এই কথা প্রসঙ্গে বুঝেন নেই? আমি এখনো টপিকসের ভিতরে ঢুকি নেই, বাট আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম, ওভারঅল একটা ইম্পর্টেন্স অফ ট্রেজারি ম্যানেজমেন্ট এন্ড ব্যাংকিং রিলেশন সম্পর্কে কথা বলার চেষ্টা করলাম। আপনারা কি কেউ আছেন যে এই টপিক সম্পর্কে এখন পর্যন্ত ক্লিয়ার না? প্লিজ ইউ আর ফ্রি টু শেয়ার উইথ মি, সো দ্যাট আমি আরেকটু কথা বললাম, যেহেতু আজকে বললাম যে আজকে একদম ভেরি প্রাইমারি এলিমেন্টারি লেভেলে একটা ক্লাস, এবং আজকের ক্লাসটা আসলে মূলত আমরা অনেকদিন পরে আবার আমার ক্লাসে আপনারা জয়েন করেছেন, একটু গল্প, একটু ইচ আদার ইন্টারাকশন করছি। সো এনিওয়ান হ্যাভ এনি কোয়ারি, প্লিজ ইউ আর ফিল ফ্রি টু আস্ক নাও। আমি এরপর টপিকসে ফার্দার যাব, প্লিজ।
আর যদি কেউ না থাকে তাহলে আমি হ্যাঁ অনেক বলেন প্লিজ। এই অনেকের অ্যাপ্রোচটা ঠিক আছে, হ্যান্ড রেজ করা ইজ বেটার বিকজ অনেক প্লিজ কথা বলেন। আর ওই যে লোন এগেইনস্ট ট্রাস্ট ওইটা বুঝি নাই। আচ্ছা আপনি নোটটা লিখে রাখেন, লিখে রাখেন হচ্ছে লোন এগেইনস্ট ট্রাস্ট রিসিপ্ট, LATR। হ্যাঁ এইটা কি আর কেউ কি কোশ্চেন আছে? আর কারোর এইটা মানে লজ্জা করেন না, অনেক যেমন খুব অনেস্টলি বলেছে, আর কারোর কোনো কোশ্চেন আছে এটা? আচ্ছা এইটা করতে, এটা বুঝতে গেলে অনেক আর একটু ওরা ওরা যারা প্র্যাকটিক্যালি কাজটা করছে তারা এটা জানে দেখে আর কেউ কোশ্চেন করে নাই। এটি আপাতত এটুকুই মাথায় রাখেন, আমি আরো পরবর্তীকালে ডিটেইল করব। সেটি হচ্ছে যে আমি যেটা বললাম আবারও কথাটা রিপিট করছি, যখন আমি আমাদের অর্গানাইজেশনে কি ধরনের অর্গানাইজেশন হতে পারে, আমরা জানি বিজনেস অর্গানাইজেশন হতে পারে হচ্ছে যে মার্চেন্ডাইজিং অর্গানাইজেশন হতে পারে, মানে ফিনিশ গুড আনে ফিনিশ গুড বিক্রি করে, এটা একটা হতে পারে। আরেকটা অর্গানাইজেশন হতে পারে যে সার্ভিস বিজনেস, আরেকটা অর্গানাইজেশন হতে পারে যে ফুল ম্যানুফ্যাকচারিং। সার্ভিসের ক্ষেত্রে সাধারণত এরকম হয় না, মোস্টলি যখন আপনি ফিনিশ গুড ইম্পোর্ট করে বিক্রি করেন এটাকে বলে মার্চেন্ডাইজিং কোম্পানি। সেটিকে আমরা জানি যে এটা র মেটেরিয়াল ফিনিশ গুড ইম্পোর্ট করতে হয় দেশের বাইরে থেকে, যদি করতে হয় তখন এটি করা হয় এলসির মাধ্যমে, লেটার অফ ক্রেডিট এলসি বলে। এই লেটার অফ ক্রেডিটের মাধ্যমে প্রোডাক্ট আসার পরে ওই প্রোডাক্টের যে আপনার একটা মানে কস্টিংটা বা যেটা ইনভেস্টমেন্টটা, সেটা যদি কোনো কোম্পানি নিজে নিজে ইনভেস্ট করে, কোনো ব্যাংক লোন না থাকে, নিজের টাকা দিয়ে ইনভেস্ট করলো, তাহলে তো কোনো কথা নাই। কিন্তু যদি ব্যাংক লোন ইউজ করতে চায় তাহলে ব্যাংক যে লোনটা দেয়, সাধারণত ব্যাংক কি কি লোন দেয়, যেমন মর্টগেজ লোন দেয়। যেমন ধরেন আপনি আপনার বাড়ি কিনবেন, বাড়ি কেনার জন্য লোন নিবেন, বাড়িটা মর্টগেজ রেখে ব্যাংক থেকে লোন নিবেন। তারপরে আপনি একটা গাড়ি কিনবেন, গাড়িটা ব্যাংকে প্লেস করা থাকবে, ব্যাংকে লোন মর্টগেজ করা থাকবে, আপনি টাকা নেবেন। সো এইগুলো তো ইজি, কিন্তু ওই যে প্রোডাক্টটা আসলো, যে প্রোডাক্টটা আমাদের ব্যাংকের ডকুমেন্টেশনের মাধ্যমে আমি ইম্পোর্ট করলাম, সেটাকে যখন ফাইন্যান্সিং করব তখন ব্যাংক ওই র মেটেরিয়াল যদি আপনার 6 মাসের হয় তাহলে 6 মাসের একটা লোন দিবে। এই প্রোডাক্ট আপনি এনেছেন 6 মাস ধরে বিক্রি করবেন, এই 6 মাস পিরিয়ডে ওয়ার্কিং ক্যাপিটালে একটা লোন ব্যাংক দিবে। এই যে লোনটাকে দেয়া হয় সেই লোনটাকে বলা হয় LATR, লোন এগেইনস্ট ট্রাস্ট রিসিপ্ট। সো অনেক এই কথাটা যদি বুঝেন তাহলে এই আপাতত এইটুকু বুঝলেই চলবে। অনেক আর ইউ ক্লিয়ার নাও বোনেরাও? ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। সো আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে, এবার আসেন ফাংশন অফ ট্রেজারি ম্যানেজমেন্ট। সো আমরা যদি বলার চেষ্টা করি যে কি কি ফাংশনস আছে ট্রেজারি ম্যানেজমেন্টে। ফার্স্ট হচ্ছে ক্যাশ ম্যানেজমেন্ট, ওকে, লিকুইডিটি মেইনটেনেন্স, অ্যাভেলেবিলিটি অফ ফান্ড, হ্যাঁ, ডেভেলপমেন্ট অফ ফান্ড, অনেক সময় ফান্ড কোনো একটা পার্টিকুলার ইনভেস্টমেন্টের জন্য করতে হয়, অপটিমাম ইউটিলাইজেশন অফ রিসোর্সেস। আপনি অপটিমাইজেশন বলতে বোঝা যায় হচ্ছে বেস্ট ইউজ, এটুকু মনে রাখেন যে অপটিমাম ইউটিলাইজেশন অফ রিসোর্স মানে হচ্ছে বেস্ট ইউজ হবে, টাকা ফেলে রাখা যাবে না। আবার আপনার মানে ওয়ার্কিং ক্যাপিটাল খুব মানে লম্বা ওয়ার্কিং ক্যাপিটাল, প্রচুর টাকা পড়ে আছে, এটিও যেমনি খারাপ। আবার ওয়ার্কিং ক্যাপিটাল একদম নাই, ফলে আপনি প্রতিনিয়ত স্ট্রাগল করছেন, এটিও খারাপ। আর একটা রিস্ক ম্যানেজমেন্ট, অলওয়েজ হচ্ছে ফাইন্যান্স নিয়ে কাজ করলে, টাকা পয়সা নিয়ে কাজ করলে রিস্ক অ্যাসোসিয়েট থাকে, সেই রিস্ক ম্যানেজমেন্ট ইজ এ পার্ট। সো এই টোটাল জিনিসগুলো নিয়ে আপাতত এই পিপিটিটা কালকে আমি ইয়েকে দিতে বলবো, লুইনকে আপনাদের দিয়ে দিবে, বা লুইন আজকেই পারলে দিয়ে দিন। সেটি হচ্ছে যে আপনারা পেয়ে যাবেন, এটা আপাতত থিওরিটিক্যালি পড়েন যে ফাংশন অফ ট্রেজারি ম্যানেজমেন্ট, কারণ এটা নিয়ে আমি যত কথা বলবো সামনে অনেক জায়গায় এই জিনিসগুলো আসবে। বাট আপাতত মাথায় রাখেন যে ক্যাশ ম্যানেজমেন্ট ইজ এ পার্ট, যারা জব করেন নিশ্চয়ই জানেন, লিকুইডিটি মেইনটেনেন্স, অ্যাভেলেবিলিটি অফ ফান্ড, ডেভেলপমেন্ট অফ ফান্ড, অপটিমাইজেশন, অপটিমাম ইউটিলাইজেশন অফ রিসোর্সেস। এই রিসোর্সেস বলতে মূলত ফাইন্যান্সিয়াল রিসোর্সেস বোঝা যায়, তার মানে হচ্ছে যে ব্যাংকে যে টাকা আছে, এফডিআর আছে, ওয়ার্কিং ক্যাপিটালের টাকা আছে, পেটি ক্যাশের টাকা আছে, এই সমস্ত কিছু বলা। রিস্ক ম্যানেজমেন্ট তো আমরা বুঝি। সো দ্যাট ইজ দ্য ফাংশনস অফ ট্রেজারি ম্যানেজমেন্ট। এরপরে আমরা বলছি যে হোয়াই ট্রেজারি ওয়ার্ক, ট্রেজারি কোথায় কাজ করে, কিভাবে কাজ করে। For an organization to have a treasury function, it will be fairly large, typically international. It could be either a corporate or financial service organization. There are also treasury division within the major practices such as
বিভিন্ন কোম্পানি, আপনার এখানে আমি এসএসজি এর কথা বলছি, এমজে এর কথা বলছি, ডিলয়েট, পিডব্লিউসি, আর্নেস্ট ইয়ং, কেপিএমজি। আচ্ছা, ট্রেজারি ইজ এ স্পেশালিস্ট এরিয়া, and the nature of the role means you will get a fantastic understanding of the drivers of business as well as exposure of other business area. এই কথাটার মানে যদি এক লাইনে বোঝানোর চেষ্টা করি যে ট্রেজারি ফাংশন ম্যানেজ করা, যদি সিএফও কয়েকটা বড় রোল ধরেন, আমি সিএফও যদি 4টা বড় রোল ধরেন, তার ভিতরে একটা থাকে হচ্ছে ধরেন স্টুয়ার্ডশিপ, একটাকে হচ্ছে রিস্ক মিনিমাইজেশন, রিস্ক হেজ করার একটা বিষয় থাকে, ইন্টারপার্সোনাল স্কিল থাকে, হ্যাঁ, এর বাইরে কর্পোরেট রিপোর্টিং একটা পার্ট থাকে। সো এই যে স্টুয়ার্ডশিপ, যে আপনি যে একটা নৌকার মাঝি, সেই মাঝিকে জানতে হবে হাউ টু ম্যানেজ ইউর ফান্ড, এটা ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, যেমনি ভাবে আপনার শরীরের রক্ত সঞ্চালনের কোন একটা জায়গায় যদি ধরেন হাত বা পা যদি দেখেন, যখন সাপে কাটে, যখন আমাদেরকে সাপে কাটে, আমি ছোটবেলায় দেখেছি গ্রামে গঞ্জে, এখন তো এরকম নাই, বা পায়ে কাটে, তখন যেটা করা হয়, ধরেন সাপে কেটেছে এই জায়গাটায়, এই অংশে কেটেছে, সঙ্গে সঙ্গে এখানে খুব টাইট করে বাঁধা হয় যাতে করে রক্ত সঞ্চালন, ব্লাড ফ্লোটাকে বন্ধ করে দেওয়া হয়, যাতে করে বিষক্রিয়াটা শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গে চলে না যায়। তার মানে শরীরের ব্লাড ফ্লো কিন্তু বন্ধ করা যায়, এই শরীরের মতোই কিন্তু একটা অর্গানাইজেশনের ব্লাড ফ্লো বন্ধ হয়ে গেলে, ট্রেজারি ফাংশন প্রপারলি না কাজ করলে, ওই অর্গানাইজেশন সাস্টেইন করা ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট। সো এটুকুই আপাতত বুঝেন, আমরা প্র্যাকটিক্যালি অনেক কিছু দেখবো। আমি থিওরিটিক্যালি আজকে এই কথাগুলো না বললে আসলে আপনারা বুঝতে পারবেন না, যে কারণে আমরা বলছি। এবার আরেকটা টার্ম হচ্ছে, আমি আজকে আগের থেকে বলেছি যে খুব বেশি সময় নিব না, একদম ভেরি এলিমেন্টারি লেভেলে ডিসকাশন করব, খুবই রিল্যাক্স মোডে ডিসকাশন করব, কোনো টাফ ডিসকাশনে যাব না, মাথায় বেশি লোড দিব না। অনেকদিন পরে আমরা শুরু করেছি, বাট আই এম রিকোয়েস্টিং অল অফ ইউ যে এই ক্লাসটা কোনোভাবে মিস করেন না, এই ক্লাসটা ধরে রেখে। আচ্ছা, ব্যাংকিং রিলেশন, ইফ ইউ আর এ এন্টারপ্রেনিউর অর এ স্মল বিজনেস ওনার, having a good bank is key to running a successful business. Relationship banking is a process that varies proactively anticipating the needs of an individual bank customers and taking a step to satisfy those needs before the client present them. So এখানে দুটো জিনিস হচ্ছে, ব্যাংকিং রিলেশনশিপ, ব্যাংকের ভাষায় ব্যাংকিং রিলেশনশিপ একটা জিনিস, সেটা হচ্ছে যে আপনার যে কাস্টমার আরএম থাকবে, সে আরএম এর পার্ট থেকে ব্যাখ্যা করা হয়েছে এখানে। বাট আরেকটা ব্যাখ্যা হচ্ছে যে এটা ব্যাংকারদের টার্মে কথাটা বলা হয়েছে, আমরা আমাদের অর্গানাইজেশন গুলো একটা কিন্তু রিলেশনশিপ থাকে। লেটস সে আপনার হচ্ছে যে ব্যাংকে যখন আপনি একটা ক্লায়েন্টের ওপেন হয়, আপনি লোন ক্লায়েন্ট হন, অথবা আপনি যদি ব্যাংকের সাথে অ্যাকাউন্ট ওপেন করে, তখন আপনাকে অ্যাসাইন্ড একজন আরএম দেওয়া হয়, রিজনাল ম্যানেজার, বা আপনাকে রিলেশনশিপ ম্যানেজার দেওয়া আরএম। সঙ্গে সঙ্গে আমাদের অর্গানাইজেশন গুলোর থেকে একজন কন্টাক্ট পার্সন থাকে। সো অর্গানাইজেশন থেকেও কিন্তু সিমিলার লেভেলে একজন আরএম থাকে, রিলেশনশিপ ম্যানেজার, যে ব্যাংকের পার্ট থেকে দেখে। সো এখানে আমরা এখানে যারা কাজ এই ক্লাসে জয়েন করছে, তার ভিতরে অ্যাটলিস্ট 3 জন আছে, তারা হচ্ছে যে আমার জানা মতে এই কাজটা করে। যেমন এখানে আরিফ আছে, তারপরে সাইয়েদুল মুরসালিন আছে, আর হচ্ছে যে নতুন ইউসুফ বোধহয় নতুন করে শুরু করেছে। সো ওরা এই কাজটা করে, এটাকে দুই পার্ট থেকে, ব্যাংকের থেকেও যেমন আরএম বলা হয়, রিলেশনশিপ ম্যানেজার, আবার অর্গানাইজেশন থেকেও একজন রিপ্রেজেন্টেটিভ বা একজন থাকে যিনি কন্টাক্ট পার্সন হয় দ্য ব্যাংক, বা ব্যাংকস, একাধিক ব্যাংক হলে অনেকগুলো ব্যাংকের সাথে যোগাযোগ করে, তাদেরকে অর্গানাইজেশন থেকেও ওয়ান কাইন্ড অফ রিলেশনশিপ ম্যানেজার, নাম না দিলেও বলা হয় ব্যাংকিং রিলেশনশিপ দেখেন উনি। সো এই বিষয়টা বোঝা গেল। এরপরে হচ্ছে আমরা আরেকটা জিনিস বলতে চাই, সেটি হচ্ছে যে হাউ ডু ইউ এস্টাবলিশ এ ব্যাংকিং রিলেশনশিপ। সেটি হচ্ছে নেটওয়ার্ক এন্ড কিপ ইন টাচ, এক্সপ্লেইন ইউর বিজনেস প্ল্যান, বি অনেস্ট এন্ড শেয়ার ইনফরমেশন, ডিফাইন ইউর গোল এন্ড ড্রিমস, বিল্ড এ স্ট্রং ফাইন্যান্সিয়াল হিস্ট্রি। সেটা হচ্ছে আজকে এই প্রত্যেকটা পয়েন্টে যদি আমি ডিসকাস করি, সেটি আমি ক্লিয়ারলি বলতে পারবো। সেটি হচ্ছে আপনাকে একটা ব্যাংক কেন লোন দিবে যদি ব্যাংকটার সাথে আপনার ভালো রিলেশনশিপ না থাকে, আপনার সম্পর্কে যদি তার কোনো জানা না থাকে। সো এই জানাশোনা কমিউনিকেশনকে আমরা বলছি হচ্ছে নেটওয়ার্ক এন্ড কিপ ইন টাচ। ঠিক আছে? আচ্ছা,
এক্সপ্লেইন ইউর বিজনেস প্ল্যান, এটি কি বোঝা যাচ্ছে যে আসলে আপনি কি করতে যাচ্ছেন, এই বিজনেস প্ল্যানটা ইজ ইম্পর্টেন্ট। বি অনেস্ট অ্যান্ড শেয়ার ইনফরমেশন, আপনি আপনার তথ্যগুলো দিতে হবে। হ্যাঁ, ডিফাইন ইউর গোলস অ্যান্ড ড্রিমস অ্যান্ড বিল্ড এ স্ট্রং ফাইন্যান্সিয়াল হিস্ট্রি। আপনার যদি হিস্ট্রিটা ভালো না হয় তাহলে কিন্তু আপনি এটা করতে পারবেন না, এটা আপনাকে করতে হবে। ঠিক আছে? সো আমরা সোফার যেটি দেখলাম, এখান থেকে যদি কারোর কোনো কোশ্চেন থাকে সোফার, এনিওয়ান, এখানে একজন বোধহয় অনেক বলছে যে জি স্যার, মানে আগের একটা কোশ্চেন অ্যান্সার বলছে। সোফার বোঝা গেছে কিনা? আমি কি বোঝার চেষ্টা করছি যে আপনি ব্যাংকের সাথে রিলেশনশিপ কেন জরুরি? বিকজ আপনাকে যেমনি বিজনেস বড় করতে গেলে ওন ফান্ডে নিজের টাকায় ব্যবসা করা, বড় করা সম্ভব হয় না অনেক ক্ষেত্রেই। মোস্টলি ইউ নিড টু ডিপেন্ড অন দ্য পাবলিক মানি, ব্যাংকের লোনটা পাবলিক মানি। Other than অন্য ফাইন্যান্সিং সোর্স আছে, লাইক ইউ ক্যান গো ইনটু দ্য পাবলিক মার্কেট, দ্যাট ইজ লিস্টেড কোম্পানি হিসেবে আপনি কি আইপিও এর মাধ্যমে ফান্ড কালেক্ট করতে পারেন, আপনি ভেঞ্চার ক্যাপিটাল থেকে টাকা নিতে পারেন, আপনি প্রাইভেট ইকুইটি থেকে টাকা নিতে পারেন। এগুলো না করলে বাংলাদেশের জন্য জনপ্রিয় হচ্ছে ব্যাংকিং সিস্টেম থেকে লোন নিয়ে ব্যবসা করা। বাংলাদেশে মোর দ্যান 80% কোম্পানি যারা অপারেট করে তারা কোনো না কোনো ভাবে ব্যাংকের সাথে রিলেশনশিপ রেখে ব্যবসা করতে হয়, ব্যাংকের থেকে ওয়ার্কিং ক্যাপিটাল অথবা প্রজেক্ট ফাইন্যান্স নিয়ে ব্যবসা করে। আর কিছু ফার্ম আছে যারা ছোট ফার্ম, যারা ওন ক্যাপিটালে কাজ করে। সো আমরা যারা প্রফেশনালরা ব্যাংকে কাজ, আমরা যখন অর্গানাইজেশনে জব করব তখন আমাদের এই ব্যাংকের সাথে রিলেশনশিপ মেনটেন, ব্যাংক থেকে লোন নিতে হবে কিভাবে, লোনের রিপেমেন্ট টার্ম কি, এলসি কমিশন কি, এলসি মার্জিন কি, কিভাবে এলসি করতে হয়, যদিও কিভাবে এলসি করতে হয় এটা হচ্ছে কমার্শিয়ালের কাজ। এটা কমার্শিয়ালের কাজ, তারপরেও অনেক ক্ষেত্রে আমাদের এই বিষয়গুলো লাগে। সো আমরা সোফার মনে হয় অ্যালাইন্ড আছি। এরপরে হচ্ছে হাউ টু মেনটেন ডেইলি ক্যাশ বাজেট, এটাও একটা ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ দ্য ট্রেজারি ফাংশন। সেটি হচ্ছে ক্যাশ ফ্লো ইজ নট সিনোনিমাস উইথ দ্য ইনকাম। ইনকাম, can anyone explain what is the difference between income and cash flow? আরিফ বা তন্ময় কি এখানে, বা অনেক তো বলতে পারবে, ও খুব স্টুডিয়াস। হ্যাঁ, কে বলতে পারবেন, বা এনিওয়ান কে বলতে পারবেন যে আমাদের হচ্ছে যে ক্যাশ ফ্লো ইজ নট এ, ক্যাশ ফ্লো আর হচ্ছে ইনকামের মধ্যে ডিফারেন্স কি? এক লাইন দুই লাইনে কে বলতে পারবে? হ্যালো, বলেন প্লিজ। ক্যাশ ফ্লো হচ্ছে আমার পার ডে কি পরিমাণ ক্যাশ আমার ইনফ্লো হলো, সেটা হোক সেলস রেভিনিউ থেকে বা লোন থেকে বা টেম্পোরারি লোন থেকে, যেটা আমার ক্যাশে কত টাকা ইন হলো, এটা হলো ক্যাশ ফ্লো। রাইট। আর ইনকাম? ইনকাম তো হচ্ছে স্যার আমার সব ধরনের খরচ বাদ দিয়ে যেটা আমার প্রফিট থাকে সেটা হলো ইনকাম। ওকে ওকে। আসলে ইনকামের ডেফিনেশনও ইনকাম ট্যাক্স সহ আইএফআরএস সহ অনেক জায়গায় ডিফারেন্স আছে। একটা হচ্ছে যিনি কথা বলছেন মিউট করে দেন, হ্যাঁ থ্যাংক ইউ। সেটি হচ্ছে আগে ইনকামের কথা আসি। ইনকামটাকে কয়েকটা ভাবে আমরা ব্যাখ্যা করতে পারি। ফার্স্ট অফ অল হচ্ছে যে গ্রস ইনকাম। গ্রস ইনকাম মানে কি? গ্রস ইনকাম মানে হচ্ছে যে গ্রস রিসিপ্ট, আমি সেলস করে যেটা রিসিভ করি, গ্রস সেলস, সেটা গ্রস ইনকাম বলতে পারি। সো অনেক সময় আপনার ইনকামের টাকা হচ্ছে, ধরেন আমি 100 টাকা সেল করলাম, আমি হয়তো বাকিতে সেল করছি 50 টাকা। সো নট নেসেসারিলি যে ইনকাম মানে আমার গ্রস রিসিপ্ট আর গ্রস ক্যাশ ফ্লো এক হবে। এমন হতে পারে 100 টাকা সেল করেছি, তার ভিতরে 50 টাকা হচ্ছে বাকিতে আছে, তার মানে ক্যাশ ফ্লো 50 কিন্তু ইনকাম হচ্ছে 100। আবার এমনও হতে পারে আমি সেল করেছি 100 টাকা কিন্তু অ্যাডভান্স সেল করেছি, যেটা এখনো সেলস রিকগনাইজ হয়নি, রেভিনিউ রিকগনাইজ হয়নি, বাট ক্যাশ রিসিভ করেছি আরো 200 টাকা। তার মানে ক্যাশ ফ্লো 300 টাকা, মানে ক্যাশ ফ্লো 300 টাকা, আর ইনকাম বা নেট ইনকাম আরো কম হতে পারে, অথবা নেট ইনকাম বেশি ক্যাশ ফ্লো কম, এটা হতে পারে। এটাই আমি বোঝানোর চেষ্টা করছি যে রেভিনিউ রিকগনিশন ক্রাইটেরিয়া, যেটা আপনারা নিশ্চয়ই আইএফআরএস 15 দেখেছেন। আইএফআরএস 15 হচ্ছে যে আগে যেটা ছিল আইএস 18, সেখানে বলা ছিল রেভিনিউ, হ্যাঁ, আর এখনো আমরা জানি যে রেভিনিউ ফ্রম কাস্টমার, রেভিনিউ ফ্রম কাস্টমার এন্ড কন্ট্রাক্ট, যেটা আমরা আইএফআরএস 15 আমরা ক্লিয়ারলি জানি যে আমাদের যে রিসিপ্ট হয় ফ্রম দ্য বিজনেস অপারেশন, আই মিন সেলস থেকে, সেটাকে আমরা রেভিনিউ বলছি।
সো রেভিনিউ সব সময় ক্যাশ ফ্লোর সাথে এক হয় না। যদি এমন হয় যে আপনি বাকিতে প্রোডাক্ট কেনেন না, বাকিতে বিক্রি করেন না, সব ক্যাশে বিজনেস করেন, সেসব ক্ষেত্রে ক্যাশ ফ্লো এবং ইনকাম এক হতে পারে। আচ্ছা, এবার আসেন, নেট ইনকাম রিপ্রেজেন্ট দ্য ইনকাম রিমেইনিং আফটার দ্য অ্যাকাউন্টস ফর নন ক্যাশ এক্সপেন্ডিচার such as amortization and depreciation, as well as other large asset purchase that are usually not recurring. আমরা অনেক সময় দেখা যায় যে অ্যাসেট পারচেজ করি, অ্যাসেট পারচেজ কিন্তু রিকারিং না। এই রিকারিং আর নন রিকারিং, এই কথাটা অর্থ কি বলতে পারবেন? হোয়াট ইজ রিকারিং আর নন রিকারিং? রিকারিং মানে ঘটেছে, আর নট রিকারিং মানে স্যার ঘটে নাই। না না, হয় না, এটা ওইভাবে হয়নি। অনেক আর কেউ বলবেন? আসসালামু আলাইকুম স্যার। জি প্লিজ। রিকারিং মিন্স যে পুনঃ পুনঃ ঘটবে আর কি, বারবার ঘটতে পারে একই জিনিস বা পুনরাবৃত্তি হতে পারে। আর নন রিকারিং হচ্ছে যে মানে কদাচিৎ ঘটে আর কি, বছরে একবার বা হঠাৎ হঠাৎ ঘটে। এইটাই। ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই অনেকদিন পরে আপনার সাথে ইয়ে হলো, জি জি কথা হলো, জি। সেটা হচ্ছে, থ্যাংক ইউ জি আসসালাম। রিকারিং কথাটা হচ্ছে মানে বারবার ঘটে। যেমন ধরেন প্রতিদিনই আপনি হচ্ছে সেল করছেন, প্রতিদিনই বাই করছেন, এটাকে বা রিপিটেডলি করছেন, এটাকে বলে রিকারিং কস্ট, বারবার করে পুনঃ পুনঃ হয়। আর নন রিকারিং মানে হচ্ছে যে খুব একবার বছরে হয় বা 2 বছরে একবার হয়, এই ধরনের। সো বলা হচ্ছে যে ক্যাশ ফ্লো, যেমনি ক্যাশ ফ্লো বলতেই আমরা বুঝি যে শুরুতে ওনার যে টাকা দিয়েছে সেটা ক্যাশ ইনফ্লো, তারপরে আপনি প্রোডাক্ট ইম্পোর্ট করেছেন, তার জন্য টাকা দিয়েছেন আউটফ্লো, সেলস করেছেন, ওইখান থেকে টাকা আসছে ইনফ্লো, অপারেটিং এক্সপেন্স লাইক স্যালারি দিয়েছেন, ব্যাংকের লোন রিপেমেন্ট করেছেন, দ্যাট ইজ আউটফ্লো। সো এভাবে ক্যাশ ইনফ্লো আউটফ্লো হয়। এবং অ্যাসেট কেনার মাধ্যমেও কিন্তু হচ্ছে যে আপনার অ্যাসেট কেনার মাধ্যমে ক্যাশ আউটফ্লো হয়, যেটি হচ্ছে নন রিকারিং, মানে একবার হয়তো হয়, আপনি শুরুতেই একবার হয়তো কিছু ফার্নিচার ফিকচার কিনেছেন, এটা হয়। আর ক্যাশ আর ইনকাম হচ্ছে রেগুলার বেসিস হয়। এটা একটু জাস্ট আপনাদেরকে আন্ডারস্ট্যান্ডিং, বেসিক লেভেলে আন্ডারস্ট্যান্ডিং এর জন্য বললাম। সো এটা আমরা অলরেডি ডিসকাস করে ফেলেছি, এটা নিয়ে কোনো ডেইলি ইনকামের কথা আমরা বলেছি, এটা কোনো বড় ডিসকাশন পয়েন্ট না, আমরা অলরেডি বলেছি। তারপরে ডেইলি ইনকাম সম্পর্কে অলরেডি এখানে আসলে আমরা জানি যে আমাদের অর্গানাইজেশনগুলো প্রতিদিনই হচ্ছে সেলস হয় এবং সেখান থেকে অনেক ক্ষেত্রে ক্যাশ সেল হয়, কিছুটা বাকিতে হয়, বাকির টাকা আবার আসে। সো দিস ইজ এ ইনকাম রিয়েলাইজেশন। ইনকাম হচ্ছে ইনকাম রিকগনাইজ করার একটা পলিসি হচ্ছে you need to establish a agreement with your customer, এবং সেই অনুযায়ী ফিক্সড প্রাইস এবং রেভিনিউ রিকগনিশনের যে 15 এর যে ক্রাইটেরিয়া আছে সেটি হলে রেভিনিউ রিকগনাইজ হয়। আর রেভিনিউ রিকগনিশনের পরে আপনার দেখা যায় যে অনেক ক্ষেত্রেই আবার হচ্ছে যে রেভিনিউ রিকগনিশন হওয়ার সঙ্গে সঙ্গে নট নেসেসারিলি অলওয়েজ টাকাটা একদম ক্যাশ হয়, পেইড সেলও হয়। সো এই জিনিসগুলো এখানে ইম্পর্টেন্ট। হ্যাঁ, এর বাইরে হচ্ছে ডেইলি এক্সপেন্স। আমরা জানি ডেইলি অনেক ধরনের এক্সপেন্স হয়, আপনার ডেইলি অপারেশন এক্সপেন্স হয়, আপনার বিভিন্ন ধরনের ছোট ছোট বিল আসে, ছোট বড় বিভিন্ন বিল আসে, এটা আমরা জানি। এটি অলসো ক্যাশ বাজেটের পার্ট। এটা আসলে সংজ্ঞা বলার দরকার নেই, আমরা বুঝতেই পারছি যে আমাদের অর্গানাইজেশনে অনেক ধরনের ডেইলি এক্সপেন্ডিচার হয়। এটা আমরা অনেক অর্গানাইজেশনে ডেইলি ক্যাশ বাজেট করে, এটা খুব রেয়ার যদিও। যেমন আমি এসএসজি তে কাজ করতাম, এসএসজি তে কিন্তু আমরা হচ্ছে যে রেগুলার বেসিসে আপনার হচ্ছে যে ক্যাশ ফ্লো, মানে ক্যাশ ফ্লো দেখে ডেইলি বাজেট করা, যেটা বাংলাদেশের লোকাল কোম্পানিগুলোতে খুব রেয়ার। ডেইলি ক্যাশ বাজেট করা ইজ ভেরি ডিফিকাল্ট, বাট আমরা ওই প্র্যাকটিসটা করতাম। বিগ এমএনসি বা যেখানে বাজেট সফটওয়্যার আছে সেখানে এটা করা হয়। আর সাধারণত অ্যাটলিস্ট মাসে একবার তো বাজেট করাই হয় মোস্ট অফ দ্য অর্গানাইজেশনে, এবং সেটা ক্যাশ বাজেট বলে। তো এই জিনিসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডেইলি এক্সপেন্সের ব্যাপারে অলরেডি আমরা বলেছি। ডেইলি ক্যাশ ফ্লো নিডস আমরা বলেছি যে প্রতিদিনই কিন্তু আপনি যেমনি ভাবে সেল করছেন, আবার সঙ্গে সঙ্গে আপনার বিভিন্ন পারচেজ, বিভিন্ন ওপেক্স, বিভিন্ন পেমেন্ট হচ্ছে। সো এই জিনিসগুলো আপনাদের খুব জরুরি। এটা এখানে আসলে এখানে পড়ার কিছু নেই। কোম্পানিজ ক্যাশ ফ্লো ইজ ক্যালকুলেটেড বাই সাবস্ট্রাক্টিং দ্য টোটাল এক্সপেন্স ফ্রম ইটস টোটাল ইনকাম। এটা আমরা জানি যে প্রতিদিন যে রিসিভ করি বা যে ইনকাম আসে সেখান থেকে খরচ বাদ দেওয়ার পরে ডেইলি নেট ক্যাশ ফ্লো দেখা হয়। এটা আসলে সংজ্ঞা এখানে পড়ার কিছু নাই, জাস্ট আপনাকে পয়েন্ট আকার রেখেছি টু মেক ইউ এ আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট দিস থিংস। বাট এটা আসলে এত কমন একটা কথা যে এখানে আসলে সংজ্ঞা বা এটা পড়ার প্রয়োজন হয় না, আমি ডিসকাশন অলরেডি করেছি।
সো এই হচ্ছে, তাহলে যদি এখন আমি বলি যে মানে ক্যাশ বাজেট আমাকে যদি এখানে তন্ময় বা ইয়ে যারা এই কাজগুলো করেন বা হতে পারে যে ইয়ে হতে পারে যারা কাজ করেন, এরকম কি একজন বলেন তো হোয়াট ইজ ক্যাশ বাজেট? ক্যাশ বাজেট বলতে কি বোঝা যায়? আপনারা একদম মানে সংজ্ঞা বলতে হবে না, আপনার আন্ডারস্ট্যান্ডিংটা আমার কাছে একটু ক্লিয়ার করেন, আমাদের কাছে শেয়ার করেন প্লিজ। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম, জি বলেন প্লিজ। ক্যাশ বাজেট হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের জন্য, ধরো 1 মাস পিরিয়ডিকলি একটা পিরিয়ডের জন্য আর কি। এটা একদিন হতে পারে, এক সপ্তাহ হতে পারে, 1 সপ্তাহ হতে পারে, 1 দিনও হতে পারে। জি, সেটা একটা নির্দিষ্ট পিরিয়ডের জন্য কি পরিমাণ ক্যাশ ইনফ্লো হবে এবং কি পরিমাণ ক্যাশ আউটফ্লো হবে, এটার একটা ফরকাস্টিং করা বা একটা বাজেট তৈরি করা আর কি, বাজেট। সেই বাজেটটাই হচ্ছে স্যার ক্যাশ বাজেট। অর্থাৎ কোন কোন খাতে আমার আসবে এবং কোন কোন খাতে ব্যয় হবে সেটা তৈরি করে। জি, এর সঙ্গে আরো একটা কাজ কিন্তু হয়, সেই কাজটা হচ্ছে আরো একটা কাজ হয় কি, আমরা বাজেটের সঙ্গে আবার পাশে একটা অ্যাকচুয়াল কলাম বসাই। আমি আপনাদেরকে নেক্সট দিনে আজকে যে কথাটা বললাম এটারই একটা প্র্যাকটিক্যাল জিনিস আপনাদের শেয়ার করব, যে আমরা কিভাবে বাজেট করি এবং সেখানে কিভাবে আমরা এটা হচ্ছে বাজেটের সঙ্গে অ্যাকচুয়াল মিলাই, এটা দেখাবো। হ্যাঁ, সো একদম পারফেক্টলি বলেছে আমাদের সাইদুল ইসলাম সাহেব, যে হচ্ছে যে আমরা একটা পিরিয়ডিক্যাল বাজেট ধরি, সেটি হতে পারে ডেইলি, উইকলি, মান্থলি, 3 মান্থলি মানে কোয়ার্টারলি, 6 মান্থ এবং ইয়ারলি হতে পারে। এবং অনেক সময় দেখা যায় যে 3, 4, 5 বছর বা 3 বছর, 5 বছর, 10 বছর পর্যন্ত ক্যাশ বাজেট করে। বাট 1 বছরের বেশিটা একটু আনইউজুয়াল, আর মান্থলিটা হচ্ছে মোস্ট কমন। ডেইলিও যেমনি আনইউজুয়াল, উইকলি বা মান্থলি বা বাই মান্থলি এটা করা হয়। সো ক্যাশ বাজেটের মানে হচ্ছে যে আমার ক্যাশ ইনফ্লো মানে কোন কোন সোর্স থেকে, নট অনলি সেলস, আমি ব্যাংক থেকে লোন রিসিভ করবো, দ্যাট ইজ অলসো মাই ক্যাশ ফ্লো। আমি হচ্ছে যে আপনার সেলস করবো, দ্যাট ইজ অলসো মাই ক্যাশ ফ্লো। আমি আগের সেলস করেছিলাম সেই টাকা আসবে, দ্যাট ইজ মাই ক্যাশ ফ্লো। আমি স্ক্র্যাপ সেল করেছি, দ্যাট ইজ মাই ক্যাশ ফ্লো। আমি লেটস সে যে ফ্যাক্টরির কিছু অপ্রয়োজনীয় মেশিনারি সেল করে দিয়েছি, সেই টাকা রিয়েলাইজ হচ্ছে, দ্যাট ইজ মাই ক্যাশ ফ্লো। সো অল আর ক্যাশ ইনফ্লো। আর ক্যাশ আউটফ্লো কি, আমি যে প্রোডাক্ট পারচেস করেছি, র মেটেরিয়াল পারচেস করেছি, এটা ব্যাংকের এই লোনটা রিপেমেন্ট করছি, অথবা লোকাল ভেন্ডর থেকে কিনছি, সাপ্লাই দিচ্ছি, সাপ্লায়ারকে পেমেন্ট দিচ্ছি, আমার এমপ্লয়ীদেরকে পেমেন্ট করছি, আমি ইনকাম ট্যাক্স পেমেন্ট করছি, আমি ভিএটি পেমেন্ট করছি, এই অল আর পেমেন্ট। সো এই রিসিপ্ট এবং পেমেন্ট নিয়ে একটা পার্টিকুলার পিরিয়ডে যে বাজেটটা করা হয়, এটাকে ক্যাশ বাজেট বলে। অন্যরা এখন ক্লিয়ার? সবাই ক্লিয়ার? আর হ্যাঁ, আর ইয়ে বলছে, এইবার একটা ভালো কথা বলেছে অনেক, সেটা হচ্ছে যে এই যে আমি একটা ক্যাশ বাজেট করলাম এবং পরবর্তীকালে অ্যাকচুয়ালটা মিলালাম পাশে বসায়, এর ভিতরে যে ডিফারেন্সটা হয়, ডিফারেন্সটাকে বলে ভেরিয়েন্স। হ্যাঁ, এবং এই ভেরিয়েন্স অ্যানালাইসিসের মাধ্যমে বোঝা যায় যে আমার বাজেটটা কতটুকু অ্যাকুরেট ছিল। কারণ বাজেটটা করা হয় কেন, যে আপনি যে কোনো বাজেট কেন করা হয়, বাজেট করার একটা উদ্দেশ্য হচ্ছে যেমনি ভাবে যেমন ক্যাশ শর্টও না পড়ে, আবার ওভার এক্সেস ক্যাশ না থাকে। লেটস সে আমার যদি অপারেশনে 100 টাকার বাজেট থাকে, আমি যদি এখানে হঠাৎ করে নিড হয়ে যায় 120 টাকা, তাহলে 20 টাকা আমি কোত্থেকে পাবো? আমার টানাটানি শুরু হবে। অথবা আমি 100 টাকার বাজেট করেছি, লেগেছে 50 টাকা, তাহলে এই আরো যে 50 টাকা সারপ্লাস বাজেট আমার কাছে ছিল, এটা একটা কস্ট অফ ফান্ড আছে, আমি অ্যাভেলেবেল করেছি টাকা, কিন্তু খরচ হচ্ছে না। সো এই টাকাটা আমি তো এফডিআর করতে পারতাম, অন্য কোথাও ইনভেস্টমেন্ট করতে পারতাম। সো ক্যাশ বাজেটের একটা উদ্দেশ্য থাকে যে আমরা কিভাবে এটাকে আসলে একটা ম্যাচিং করতে পারি, ঠিক আছে? সো দিস ইজ ক্যাশ বাজেট। এই ক্যাশ বাজেট নিয়ে আর যদি কারো কোশ্চেন না থাকে, তাহলে আমি নেক্সট দিনে কি কি জিনিস দেখাবো এবং কি কি ডিসকাস করবো, সেটা একটা টপিক আপনার সাথে শেয়ার করবো। এখানে কেউ কোনো ইস্যু আছে ডিসকাস করার মতো? প্লিজ। এনিওয়ান? যদি আপনাদের আর কোনো কোশ্চেন না থাকে, তাহলে আমি আজকে আর
বেশি দেখাবো না, আমি জাস্ট একটা জিনিস দেখাই যে নেক্সট ক্লাসে কি করব এটা গাইডলাইন দিই, আপনারা সেভাবে একটু প্রিপারেশন রেখেন। নেক্সট ক্লাসটা ইজ এই সাবজেক্টের নেক্সট ক্লাসটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেকগুলো প্র্যাকটিক্যাল জিনিস দেখাবো, যারা এই সেক্টরে জব চেঞ্জ করবেন অথবা যারা জব শুরু করবেন তাদের জন্য অত্যন্ত অত্যন্ত ইম্পর্টেন্ট। এই কারণে আমি আপনাদেরকে শেয়ার করি যে আমি কি দেখাবো আপনাদেরকে। সো আমার মনে হয় যে আপনারা একটু মেন্টালি প্রিপারেশন রাখতে পারবেন, কারণ আজকে হচ্ছে যে সোমবার, নেক্সট সোমবারে এই ক্লাসটা আসছে, সেই ক্লাসে আমি কি দেখাবো এটি আপনাদের সাথে একটু শেয়ার করে রাখি, সো দ্যাট ইউ ক্যান টেক এ মেন্টাল প্রিপারেশন। এবং নেক্সট ক্লাসটা আজকে যারা করেছেন কেউ মিস করবেন না দয়া করে, কারণ হচ্ছে এই ক্লাস মিস করলে আপনার কন্টিনিউশনটা থাকবে না, বুঝতে পারবেন না। আচ্ছা, আমি এখন আপনাদের সাথে আবারও স্ক্রিন শেয়ারে যাচ্ছি, যে কি পড়াবো এটা বলে দিচ্ছি। ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন কি আবার স্ক্রিন দেখা যাচ্ছে তো না অনেক? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, সো আমরা এখন ধরেন এখানে আমাদের আমরা এই যে হাউ টু অ্যাপ্রোচ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ফর গেটিং ফাইন্যান্সিয়াল ফ্যাসিলিটিস, এই টপিকস এর আন্ডারে এই যে ফাইন্যান্সিয়াল ফ্যাসিলিটিস কেন লাগবে এটি আমরা আজকে বোঝার চেষ্টা করলাম। যে আমরা যদি ব্যাংক থেকে লোন কেন চাইবো, বিকজ আমরা যখন দেখবো যে আমাদের ক্যাশ বাজারে যে আমাদের রিসিপ্ট এবং পেমেন্টের ভিতর গ্যাপ আছে, আমরা যে টাকা এক্সপেক্ট করছি যে আমরা বিভিন্ন সোর্স থেকে ইনকাম অথবা বিভিন্ন টাকা আসবে এবং যেটা পেমেন্ট করব, এই পেমেন্টটা যখন বেশি হয়ে যায় তখন এটাকে বলে ডেফিসিট বাজেট। গভর্নমেন্ট যেমন একটা ডেফিসিট বাজেট আমরা দেখেছি এবার, যে এনবিআর এর প্রায় 20%-এর উপরে ডেফিসিট বাজেট আছে, মানে এটা সারপ্লাস বাজেট না, মানে গভর্নমেন্ট যে বাজেট ধরেছে সেই বাজেটের যদি 100 টাকা হয় তাহলে গভর্নমেন্টের খরচ যদি 100 টাকা হয়, রেভিনিউ হচ্ছে 80 টাকা। এই 20 টাকাকে বলে ডেফিসিট বাজেট। এই ডেফিসিট বাজেটটা গভর্নমেন্ট বড় করছে ফ্রম দা ব্যাংকিং ইন্ডাস্ট্রি, গভর্নমেন্ট অন্যান্য গভর্নমেন্ট থেকে গ্র্যান্ট অথবা লোনের মাধ্যমে করে, আর অর্গানাইজেশন গুলো হচ্ছে ব্যাংক থেকে লোন নেয়। সো এই ব্যাংকের লোন নেওয়ার জন্য কি কি পেপার থাকে, কি কি ডকুমেন্ট সাবমিট করতে হয়, ব্যাংক কি কি কোয়ারি করে, এর একটি প্র্যাকটিক্যাল আপনার প্রথমেই যখন আপনি একটা অর্গানাইজেশনে জয়েন করলেন, জয়েন করার পর আপনাকে দায়িত্ব দেওয়া হলে যে আপনি ট্রেজারি ম্যানেজমেন্ট করবেন এবং ব্যাংকিং রিলেশনের দায়িত্ব, তখন আপনার অর্গানাইজেশন বললো যে আমি একটা প্রজেক্ট লোন করতে চাই, এটা একটা হতে পারে। আর একটা হতে পারে না, আমার ওয়ার্কিং ক্যাপিটাল লোন দরকার। এই যে ওয়ার্কিং ক্যাপিটাল অথবা প্রজেক্ট লোনের জন্য আপনাকে কালেক্ট করতে বলা হলো, সো আপনি ব্যাংকে প্রথমেই যে বললেন যে ভাই আই ওয়ান্ট এ লোন ফ্রম ইউর ব্যাংক, তখন ব্যাংক বলবে একটা অ্যাপ্রোচ লেটার দেন, একটা অ্যাপ্লিকেশন দেন। এই অ্যাপ্লিকেশনটা কিরকম হয়, কি ফরম্যাটে হয়, কি কি ফ্যাসিলিটি চাইতে পারেন, রেশনাল হয়। এরপরে ব্যাংক ওই চিঠিটা রিসিভ করে আপনাকে একটা তাদের ওয়ান্টিং পেপার দিয়ে দিবে, একটা রিকোয়ারমেন্ট লিস্ট দিবে যে এই পেপারগুলো শুধু অ্যাপ্লিকেশনে কাজ হবে না, অ্যাপ্লিকেশনটা আমি রিসিভ করে রাখছি বাট এই পেপারগুলো নিয়ে আসেন। সো সেই কি কি পেপার লাগে, প্রজেক্ট যদি লোন হয়, যদি আপনার নতুন একটা ফ্রেশ প্রজেক্ট করতে চান, প্রজেক্ট লোন চাইলে প্রজেক্ট প্রোফাইল কিভাবে করতে হয়, এই জিনিসগুলোই গ্র্যাজুয়ালি করবো। তো আগামী দিনে হয়তো প্রজেক্ট প্রোফাইল করতে পারবো না, কিন্তু একটা ব্যাংকিং ফ্যাসিলিটিস নেওয়ার জন্য কি কি ডকুমেন্টেশন লাগে, ব্যাংক কি চায়, ব্যাংকে আমরা কিভাবে অ্যাপ্লাই করি, এই জিনিসগুলোই হচ্ছে আমরা একটা টোটাল জিনিসটা গুছিয়ে আপনাদের সাথে শেয়ার করব। বোঝা গেছে আমার টপিকসটা? এবার যদি কেউ কোনো কোশ্চেন না থাকে, আজকে আর ফার্দার কন্টিনিউ করবো না। যদি কোনো প্লিজ, ইউ আর নাও একদম ক্লাস কমপ্লিট করে দিলাম, শর্ট ক্লাস। আর আমি বলে রাখি আমার ক্লাসগুলো আমি চেষ্টা করব হচ্ছে 1.5 ঘন্টা করে নেওয়ার জন্য, কোনো লোড নিব না, গ্র্যাজুয়ালি ক্লাসের সংখ্যা বাড়াবো আপনাদের কনভিনিয়েন্ট টাইমে। এমন হতে পারে যারা ওয়ার্কিং ডেতে অফিসে যেতে দেরি হয় অফিস থেকে, তাহলে এমনও হতে পারে যে আমরা 15 মিনিট দেরি করে শর্টটায় শুরু করব, কিন্তু ক্লাসটা মিস করবেন না, কারণ আজকে একদম ভেরি বেসিক লেভেল ডিসকাশন করেছি, বাট এটার কিন্তু অনেক জানার আছে। সো আমি রিকোয়েস্টিং অল অফ ইউ যে 3-4টা ক্লাস করেন, তারপরে যদি খারাপ লাগে দেন ইউ ক্যান স্টপ। বাট আজকে জাস্ট একদম প্রাইমারি ডিসকাশন করলাম, বাট এটাও একটা ইম্পর্টেন্ট এরিয়া। সো আমি আশা করব যে এই টপিকস এর ক্লাসগুলো মিস করবেন না। এখন যদি কেউ কোনো এনিথিং ইউ ক্যান আস্ক, এনি কোশ্চেন, যে কোনো বিষয় প্লিজ বলেন। স্যার আপনার এখন মনে হচ্ছে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কে এটা? হ্যাঁ, কে বলছেন এটা? আলাউদ্দিন বলছি স্যার। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ব্যস্ত সময় কাটানোর একটা কারণ হচ্ছে
এই বছরে কিছু কিছু সময়ে কাজ বেড়ে যায়। এখন ধরুন আমাদের ফার্মেও অনেক কাজ, তারপরে কয়েকটা জায়গায় কনসালটেন্সি করি, সেখানেও কাজ। আবার বাজেট আসার পরে এবার হচ্ছে যে ওই আমি একটা কাজ করেছিলাম, সেটা হচ্ছে বাজেট আসার দিনই চট করে বাজেটের উপরে একটা সামারি করে একটা ভিডিও দিয়েছিলাম। এরপর বিভিন্ন ইনস্টিটিউট থেকে আমার সাথে যোগাযোগ করছে, তাদের বাজেট, হ্যাঁ, তাদের হচ্ছে ওই বাজেট এক্সপ্রেশন দেয়া বা বাজেট রিয়াকশন দেয়া, অথবা তাদের বাজেটের একটা ওভারভিউ থাকে তাদের প্রফেশনাল ইনস্টিটিউটে, এরকম করে 4টা ইনস্টিটিউটে গত কয়েকদিনে নিয়েছে 2টা, আর সামনে 2টা ইনস্টিটিউট আছে, এখানে ওই বাজেট প্রেজেন্ট করছি। তো এটা করতে গেলে ওই পিপিটি তৈরি করা, ওইটার কি বলবো, ওইটার প্রিপারেশন নেওয়া, প্লাস অর্গানাইজেশনের ব্যস্ততা আছেই। সো এই কারণে একটু ব্যস্ত যাচ্ছে। জাস্ট এই সপ্তাহ পরে আমি আই উইল বি এক্সট্রিমলি ফ্রি। তখন আপনাদের এই সেমিস্টারের 2টা সাবজেক্টের ডিটেইল, কোম্পানি সেক্রেটারি ল এবং এই যে এবং সেক্রেটারিয়াল প্র্যাকটিস এবং এই ব্যাংকিং রিলেশনশিপ, এটা প্লাস আপনার কর্পোরেট রিপোর্টিং এর একটা সার্টেন পার্সন আমি চেষ্টা করব টাইম দেওয়ার জন্য। সো আই হোপ যে এক সপ্তাহ পরে কম্পারেটিভলি কি হবে। তো আরেকটা রিকোয়েস্ট, প্লিজ বলেন। সেকেন্ড সেমিস্টারে আপনাকে আমরা কম পাইছি, হ্যাঁ, আমরা চাই এই শেষ সেমিস্টারে আপনি আমাদের একটু বেশি সময় দিবেন। ওকে, এটা জি এটা স্যার, আমি আমি একমত স্যার সালাউদ্দিন ভাইয়ের সাথে। এই বিষয়ে আমি অত্যন্ত মানে আমি এগ্রি করি আপনাদের মতামতটা, অনেকবার আমাকে বলেছে। বাট আমি এই সঙ্গে সঙ্গে একটা কথা বলি, আমি এবার সত্যি সত্যি আপনাদের প্রচুর সময় দিব আশা করি ইনশাল্লাহ। আমি অন্য ইনস্টিটিউট গুলো পরে ক্লাস বন্ধ করে দিব প্রয়োজনে, এটা আমার নৈতিক দায়িত্ব যে আপনাদের সময় দেয়া। আর সেকেন্ড সেমিস্টার যখন আবার চালু হবে তখন তো নিশ্চয়ই আমি আবার ক্লাস দিব। আমি অ্যাবসলিউটলি বলতেছি তখন আপনারা এই ক্লাসগুলো আবার পাবেন। বাট এখন যেটা পাচ্ছেন এটাতে ফোকাস করেন। এই ব্যাংকিং রিলেশনশিপের ক্লাস আগে অনেকেই নিয়েছে, বাট আমি তো কখনো নেইনি। এবার যেভাবে আমি একটু গুছিয়ে নেওয়ার প্ল্যান করেছি আপনাদের সাথে, এই মানে 8টা 9টা ক্লাস 10টা ক্লাসে আমার সাথে থাকেন, তারপরে দেখবেন যে আপনি একটা অর্গানাইজেশনের ব্যাংকিং রিলেশনশিপ, ব্যাংক করার জন্য, লোন করার জন্য যা যা লাগে, যে ধরনের ডকুমেন্টেশন, ট্রেডিং থেকে শুরু করে সব জিনিসগুলো আপনারা বুঝতে পারবেন। সো এটা আমরা যেহেতু মোটামুটি আমি একভাবেই নিব, এমন হতে পারে কোন একটা দিন এক্সট্রিম বিজি, আমি ক্লাসটা হয়তো একটু পিছাই দিব, কিন্তু ক্লাস আমি নিব, এটা আমি আশা করছি। সো ফলে আপনারা জাজ করতে পারবেন যে আসলে একটা অর্গানাইজেশনে এই সেক্টরে কাজ করার জন্য আমার নলেজের কিছু ঘাটতি রাখলাম কিনা। আমি বিশ্বাস করি যে আমি ঘাটতি রাখবো না ইনশাল্লাহ, এটা আশা করি। যে কারণে আমি বললাম যে প্রয়োজনে ইন্টারনাল অডিটের ক্লাস 1টা 2টা কমিয়ে এখানে বাড়াবো। আর তারপরে যদি বাড়ে এটা কোনো সমস্যা নেই, আমি এটা কন্টিনিউ করব। ইনস্টিটিউটে সিওএল থেকে তো আমি ক্লাস নেওয়ার জন্য কিছু অনারিয়াম পাই, সেই অনারিয়ামটা আমি বড় করে দেখি না। ক্লাসের সংখ্যা বাড়লে আমি এটা পার্সোনালি কন্ট্রিবিউট করবো, এখান থেকে ফি নিব না। বাট এই সাবজেক্ট এবং সেক্রেটারিয়াল ল এন্ড কর্পোরেট ল এন্ড সেক্রেটারিয়াল প্র্যাকটিস, এই ক্লাসগুলো আমি মোস্টলি নিব। সো এই সেশনে আপনারা আর আগে যারা ফার্স্ট সেকেন্ড এবং থার্ড ব্যাচ যারা বেরিয়ে গেছে ওরা নিশ্চয়ই জানে যে থার্ড সেমিস্টারে আমি কন্টিনিউয়াসলি ক্লাস নিয়েছি, বিকজ দিস ইজ দ্য ফাইনাল সেমিস্টার। এখানে যখন আমরা একটু বেশি ডিসকাশন করব, আপনারা অনেকেই মানে এই জায়গাগুলো এসে শেয়ার করতে চান, আগের কোর্সেরও কিছু কন্টেন্ট অনেক সময় চলে আসে, সো এই জায়গায় আমি শেয়ার করব, ডোন্ট ওয়ারি, ইনশাআল্লাহ। সো আপনাদের শিডিউল অনুযায়ী রেগুলার আজকে ফার্স্ট ক্লাস শুরু হলো, রেগুলার এই ক্লাসগুলো চলবে এবং সপ্তাহে 2 দিন অ্যাটলিস্ট আমার সাথে আপনার দেখা হবে প্রাইমারিলি, পরে হয়তো আর একটা বাড়তে পারে। সো আমার মনে হয় যে আর আজকের মতো এখানে শেষ করি, অনেকদিন পর আবার শুরু করলাম। নেক্সট এর আপনাদের শিডিউল অনুযায়ী ক্লাস হবে, ক্লাস চলতে থাকবে। যে শিডিউলগুলোতে কোম্পানি ল এন্ড সেক্রেটারি প্র্যাকটিস এবং এই কর্পোরেট ব্যাংকিং রিলেশনশিপ এন্ড ট্রেজারি ম্যানেজমেন্ট, এই সেশনগুলো আমি কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। সো থ্যাংক ইউ। আর যদি কোনো কোশ্চেন না থাকে আজকের মতো শেষ করি, ঠিক আছে? জি স্যার। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আরিফ কিছু বলবেন? আরিফ বলেন প্লিজ। স্যার না স্যার, জি শেষ করতে পারেন স্যার। জি, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।